নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে। আমি বাবুল সিএচ। আমি এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ইউটিউব চ্যানেলে, যে পিএম মোদির এই চিঠির তাৎপর্য কি আপনারা দেখে নেবেন। ওইখানে আমি ওই চিঠির তাৎপর্য বলেছিলাম এবং সেখান থেকে এটা বিষয় একেবারে পরিষ্কার ছিল যে আসলে বাংলাদেশের পরবর্তী সরকার কি নির্বাচন হবেন। ভেরি ইন্টারেস্টিং দ্যাট লেটার ওয়াজ। তো এই চিঠিটা কখন দেওয়া হয়েছিল? যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান এবং তার ছেলে তারেক রহমান ইংল্যান্ড থেকে দু একদিন আগেই এক্সাইল থেকে দেশে ফিরেছিলেন। তো ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর তিনি এই চিঠিটা নিয়ে গিয়েছিলেন এবং চিঠিটা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তো এই চিঠিতে অনেক কিছু বিষয় ছিল যেগুলো আমি সেই জায়গায় আলোচনা করেছি, হালকা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলাম যে যদিও ইলেকশনের মাধ্যমে এখন বাংলাদেশের সরকার নির্বাচন হচ্ছে বেগম খালেদা জিয়ার পুত্র, কিন্তু সেটা প্রায় প্রায় এক মাস আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল যে কে সেখানে প্রধানমন্ত্রী হবেন। তো আগামীকাল 17 তারিখ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হবেন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তিনি আসছেন। এখন ভারতের সাথে এই পর্যন্ত মানে যতদিন পর্যন্ত তিনি অ্যাকচুয়ালি ইলেকশনের প্রচার করে গেছেন ততদিন পর্যন্ত কিন্তু এই কথাগুলো আমরা কমই শুনেছি যে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেব। যদিও কিছু কিছু লোক এগুলো বলতো, কিন্তু অতটা ফোকাসে আর মিডিয়া আসেনি। এর পেছনে অনেক কারণ রয়েছে, তবে তবে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ভারতের সাথে সম্পর্ক ঠিক থাকবে, এটা আশা করা যায়। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু যারা রয়েছে তাদের অবস্থার পরিবর্তন হবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেক শঙ্কা রয়েছে, সন্দেহ রয়েছে। কারণ যখনই মানে বিগত কয়েক দশকের হিস্ট্রি যদি বাংলাদেশের দেখা যায়, বাংলাদেশের হিস্ট্রি ততটা কিন্তু পুরনো নয়। 1971 সালে স্বাধীন হয়েছেন। তো যদি দেখা যায় কয়েক দশক আগের ঘটনাগুলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হিন্দু নির্যাতন বা অন্যান্য যে সংখ্যালঘু বাংলাদেশের তাদের উপর কিন্তু প্রচুর পরিমাণে নির্যাতন হয়েছে। এখন এই নির্যাতন একটু হলেও এটা কমতে পারে। তবে বাংলাদেশের যারা জামাতপন্থী এই মুহূর্তে কিন্তু স্ট্রং মানে বিপক্ষে থাকবেন। তো সরাসরি বাইরের দিক থেকে ফকাসে সংখ্যালঘুর উপর নির্যাতন না হলেও কিন্তু ভেতরে ভেতরে এই নির্যাতন চলবে এবং অবস্থার পরিবর্তন হবে না বাংলাদেশে হিন্দুদের, সেটা কিন্তু মানে একটু হলেও বোঝা যায় যে অবস্থার পরিবর্তন ততটা হবে না। বাংলাদেশের লোক সর্বদাই এটা মনে হয়, মানে যারা ভোট দিয়ে তারেক রহমানকে নিয়ে আসছেন প্রধানমন্ত্রী, তারা অলরেডি চিনে গেছেন যে ব্র্যান্ডেড যারা অ্যাকচুয়ালি সামগ্রী তাদের কী রকম দম। ব্র্যান্ডেড সামগ্রী বলতে আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে বিএনপির অনেক দিন থেকে পার্টিটা ছিল এবং অনেক দিন তারা ক্ষমতায় ছিল, মানে তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল বেগম খালেদা জিয়া। তো এক প্রকার এই পার্টিটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি, মানে এই ব্র্যান্ডেড কোম্পানির একটা প্রোডাক্টই হচ্ছে তারেক রহমান। তো সেক্ষেত্রে কিন্তু রাজনীতি তার কিছুটা হলেও জানা আছে এবং ভারতের সাথে সম্পর্ক নিশ্চয়ই ভালো রাখার চেষ্টা করবেন, কারণ তারা ওয়াকিভাল এইসব বিষয়গুলো নিয়ে, যে আসলে ভারত যে হিসেবে মানে বর্তমানে উন্নতি করছে এবং বাইরের দেশগুলোতে যখন তিনি এক্সাইলে ছিলেন তখন তো নিশ্চয়ই দেখেছেন ভারতের অগ্রগতি এবং বাংলাদেশের অগ্রগতির এইসব তুলনা বা সামঞ্জস্য তিনি মিলিয়েছেন এবং হয়তো এটাও তিনি বুঝেছেন যে যদি ভারতের সাথে সম্পর্ক ঠিক না থাকে হয়তো দেশটা ইকোনমিক্যালি আরো পেছনে পড়বে। তো সম্পর্ক ভালো হবে সেটা প্রত্যাশা করা যায়। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন, যেহেতু তিনি আমন্ত্রণ পেয়েছেন। তো যাই হোক, এটা একটা ভালো দিক যে ভারতের প্রধানমন্ত্রী সেখানে যাবেন। অলরেডি আমি যেটা কথা বলতে চাইছিলাম যে সেই চিঠির বিষয়ে,
মানে ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এই চিঠির মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার ছিল, যে ডেটা 1 মাস আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে। যাই হোক, আমরা এরপরে চলে যাই একটু ইসরায়েলের দিকে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি অলরেডি ঘোষণা করেছেন যে 25 থেকে 26 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 25-26-এ প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন, এবং ভারতীয় মিডিয়ায় সেটা ফোকাস না হলেও সেখানকার মিডিয়া থেকে এটা বাইরে হয়ে চলে আসছে। তো সেখানে গেলে নিশ্চয়ই বিভিন্ন বাইলেটারাল যে দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়, ইভেন কি ডিসেম্বরে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর সেখানে গিয়েছিলেন, এবং দুটো দেশের মধ্যে এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়েও কথা একটা হওয়ার আলোচনা চলছিল। হয়তো সেই বিষয়ে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে আসবে। ভারতের সোনার দাম কমেছে, শেয়ার বাজার একটু হলেও উপরে ঊর্ধ্বমুখী হয়েছে। এগুলো ঘটেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে এফটিএ হয়েছে সেটা, আর আরেকটা যে নরেন্দ্র মোদী 50% থেকে 18% যে আমেরিকান ট্যারিফটা পেলেন। তো এইগুলোর কারণে কিন্তু আরেকটা অগ্রগতি ঘটবে ভারতীয় অর্থনীতিতে। অপরদিকে যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনিও এফটিএ সাইন করেন এবং এটা চুক্তি হয়, বাইলেটারাল চুক্তি হয়, তাহলে কিন্তু ভারত অর্থনীতিতে যে বুস্ট পাবে সেটা স্বাভাবিক। বর্তমান আধুনিক যুগে একটা জিনিস আলোচনা না করলেই না হয়। আজকে এআই সামিট শুরু হয়ে গেছে ভারতে, অর্থাৎ এআই সামিট ইন্ডিয়া 2026 অলরেডি চলছে। এআই বিভিন্ন জীবিকার উপর কীরকম প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি এই মুহূর্তে। তবে যদি এআই ডেভেলপমেন্ট না হয় তাতেও কিন্তু সমস্যা আছে। তো বাইরের দেশগুলো আরও এআই দিক থেকে এগিয়ে যাবে, আমরা পেছনে পড়ে যাব, তাই বলে এটা নয় যে মানে মানুষের জীবিকা খাবে, তাই বলে এটা নয় যে আমরা এআইকে আনবো না। তো এই বিষয়ে একটা সংবাদপত্রের কাট আউটকে পড়ে নিই। এআই সামিট ইন্ডিয়া 2026 লাইভ আপডেটস। PM Modi inaugurates India AI Impact Expo 2026 মেগা ইভেন্ট স্পিচ ইন ফোকাস নেক্সট। এআই এর একটা মেলা শুরু হয়ে গেছে, বিভিন্ন দেশের লোকজন সেখানে আসবেন এবং তুলে ধরা হবে বিশেষ করে কৃষি ক্ষেত্রেও উন্নতি, চিকিৎসা ক্ষেত্রেও উন্নতি, বিভিন্ন সরঞ্জাম তৈরির ক্ষেত্রেও উন্নতি, ইঞ্জিন তৈরির ক্ষেত্রে সে যেই প্রকারই ইঞ্জিন হোক, বা অস্ত্রশস্ত্র বা পর্যবেক্ষণের ক্ষেত্রে বিভিন্ন রকম, মানে আপনারা বুঝতেই পারছেন যে এআই বর্তমানে দেখছেন যে বিভিন্ন রকমের যে রিলসগুলো তৈরি হচ্ছে, ভাইরাল হচ্ছে, অনেক এআই মডিফাইড। তো এআই এর একটা মার্কেট চলবে। যদি ভারত এটাকে আবার নাও অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু ভারত আবার পেছনে পড়ে যাবে টেকনোলজির দিক থেকে, এটাও একটা ব্যাপার আছে। চলুন এই বিষয়ে একজন এক্টর যার নাম হচ্ছে রানা ডগুবতী, তিনি কি বলেছেন এআই নিয়ে। তিনি এআই নিয়ে একেবারে শঙ্কা প্রকাশ করছেন যে এআই মানুষের জীবিকা খেয়ে ফেলবে, এবং এমনও হতে পারে যে যারা অ্যাক্টর রয়েছেন তাদের প্লেসটাকেই রিপ্লেস করে দেবে। অলরেডি আমরা দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলের অ্যাঙ্কার বর্তমানে কিন্তু এআই দ্বারা করা হচ্ছে। প্রফেশনের ওপর কিন্তু এটা চাপ ফেলছে, সেটা স্বাভাবিক। চলুন শিরোনাম একটা পড়ে নেওয়ার চেষ্টা করি। এআই টু রিপ্লেস অ্যাক্টরস টু, অ্যাক্টরকেও রিপ্লেস করে দিতে পারে। At India AI Impact Summit, actor Rana Daggubati says quite quickly, শঙ্কা প্রকাশ করছেন তিনি। Actor Rana Daggubati expressed concerns about AI's rapid impact on the film industry, starting it could quickly replace human roles. হিউম্যান যে রোলস আর অ্যাক্টিভিটি, মানুষের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাকে নষ্ট করে দিতে পারে এআই, অর্থাৎ মানুষের জীবিকার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তো আমি অলরেডি বলেই দিয়েছি যে এআইকে যদি আজকে আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে এআই এর দিক থেকে পেছনে পড়ে যাবে, এই টেকনোলজিটার দিক থেকে ভারত পেছনে পড়ে যাবে। আবার এআই চালানোর জন্য তো লোকজন দরকার, মানুষকে ওই হিসেবে স্কিলড হতে হবে, দক্ষ হতে হবে। তবে তবে যে হিসেবে মানুষের মানে কর্মসংস্থানটা কমে গেছে, সেক্ষেত্রে যদি আগামী 30 বছর বা 50 বছর আমরা যাই তাহলে কিন্তু এটা সমস্যা ক্রিয়েট হবে, সেটা স্বাভাবিক। অর্থাৎ জীবন জীবিকার উপর
প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। সাধারণত দেখুন, দেশের মধ্যে আহ, বিভিন্ন সেক্টরগুলোতে এখন কাজ নেই। কাজের জন্য হয়তো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে একটা ভ্যাকেন্সির জন্য, সেখানে হয়তো 20 জন অলরেডি আছে বা 200 জন অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। যাই হোক, সব মিলে এটা বোঝা যায় যে ভারতের সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে মোটামুটি বিল্ড হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে যে অস্থির পরিস্থিতি, সেটারও একটা প্রায় সমাপ্তি ঘোষণার পথে চলে এসছে। অদূর ভবিষ্যতে অথবা ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক থাকবে, সেটা আশা করা যায়। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।